চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা খানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সালমান শাহর স্বামী স্ত্রী সামিরা গ্রেফতার করেছে পুলিশ। প্রায় ৩ দশক পর ন্যায় বিচার পেতে যাচ্ছেন এক সময়কার তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। প্রয়াত এই অভিনেতার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই অপমৃত্যু মামলাকে অবশেষে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। এরপরে এই মামলার দৃশ্যপট পাল্টে যায়। আদালতের আদেশের পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর খোকন। আর এতে তার স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরো 10 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর হত্যা মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনকে। আদালতের এক যুগান্তকারী আদেশে অপমৃত্যুর মামলাটি এখন পুরো দস্তুর হত্যা মামলা। আর অভিযুক্তের তালিকায় সেই সব পরিচিত নাম যারা এতদিন ছিলেন সন্দেহের ছায়ায়। সামিরা, আপনাকে বলতে চাই, গাল গল্প না, এই যে শুরু হলো, খেলা শুরু হলো আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, যা হবে আইনে হবে। আমি চ্যালেঞ্জ করলাম সামিরা, আমি চ্যালেঞ্জ করলাম সালমান শাহকে তোমরা হত্যা করেছো পরিকল্পিতভাবে। এইমাত্র বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে মুখ খুলেছেন তার ভাই শরণ চৌধুরী। সালমান আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। ওনার স্ত্রী ওনাকে হত্যা করেছে, আমরা সবসময় বলছি। আমি বিষয়টি একটু বলতেই চাচ্ছি, বন্ধু হারিয়েছে মানে আমিও হারিয়ে গেছি। এখন যদি ভুল বুঝে তাহলে আমি কি করতে পারি? শাশুড়ির ভাড়া করা 12 লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ। দীর্ঘ 29 বছর পর বেরিয়ে আসছে সালমান শাহ হত্যার এমনই চাঞ্চল্যকর তথ্য। হত্যার আগে 6 লাখ ও হত্যার পর আরও 6 লাখ টাকা দেওয়ার চুক্তি করেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এইমাত্র গ্রেপ্তার হয়েছেন বাংলা সিনেমার খলনায়ক আলোচিত ডন। গ্রেপ্তারের পর তিনি দিয়েছেন এমন কিছু চাঞ্চল্যকর স্বীকারোক্তি যা নতুন করে নাড়া দিয়েছে পুরো দেশকে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড়। সালমান শাহকে শেষ করতে কিলার ভাড়া করেন শাশুড়ি ভাড়া করা 12 লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ। দীর্ঘ 29 বছর পর বেরিয়ে আসছে সালমান শাহ হত্যার এমনই চাঞ্চল্যকর তথ্য। হত্যার আগে 6 লাখ ও হত্যার পর আরো 6 লাখ টাকা দেওয়ার চুক্তি করেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। অবশেষে বেরিয়ে এলো চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের মূল রহস্য। কিভাবে খুন করা হয় তাকে, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এদিকে সালমান শাহর ভাই জানালেন মৃত্যু নিয়ে নতুন সত্য। সালমান শাহকে কিভাবে হত্যা করা হয়েছিল, অবশেষে তার বিবরণ দিলেন সালমান শাহর স্ত্রী সামিরা। একের পর এক বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। শাশুড়ির ভাড়া করা 12 লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ। দীর্ঘ 29 বছর পর বেরিয়ে আসছে সালমান শাহ হত্যার এমনই চাঞ্চল্যকর তথ্য। হত্যার আগে 6 লাখ ও হত্যার পর আরও 6 লাখ টাকা দেওয়ার চুক্তি করেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। ঘটনা কি আসলেই তাই? চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রাত্রে ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ। নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের লোকমর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যা মামলার 11 নম্বর আসামি রেজবি আহমেদ ফরহাদ। দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ 28 বছর আগে 1997 সালের রেজবির দেয়া একটি জবানবন্দি। ওই জবানবন্দিতে রেজবি সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম। 1997 সালের 164 ধারায় জবানবন্দিতে রেজবি জানান, সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার এক হত্যার চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। রেজবির বর্ণনা অনুযায়ী 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজবি দেখা করেন। ওই দিন ছাত্তার ও সাজু নামে আরও 2 জন ছেলে আসে। এরপর ফারুক আসে। 2 লাখ টাকা বের করে জানান, সামিরার মা এই টাকা দিয়েছেন, সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবেন। কিন্তু 2 লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও 4 লাখ টাকা নিয়ে আসেন। রেজবি জানান, ফারুক বলেন কাজের আগে 6 লাখ ও কাজের পরে 6 লাখ। এরপরে প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়।
হত্যার লোহমর্ষক বর্ণনা দিয়ে রেজভি বলেন, রাত 2:30টায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। রেজভির দাবি, সে রাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয় রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর। এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি। তবে সব তদন্তই এড়িয়ে চলা হয়েছে সত্যকে, যে কারণে দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলার রূপ নিয়েছে হত্যা মামলায়। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য 10 আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজবি আহমেদ, ফরহাদ। সালমান আত্মহত্যা করে নেই, সালমান শাহ খুন হয়েছে। ওনার স্ত্রী ওনাকে হত্যা করছে, আমরা সবসময় বলছি। আমি বিষয় কিছু বলতেই চাচ্ছি, বন্ধু হারাইছি মানে আমিও হারিয়ে গেছি। এখন যদি ভুল বুঝে তাহলে আমি কি করতে পারি? চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ। নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের লোমহর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যা মামলার 11 নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ। এই হত্যাকাণ্ডের সাথে আরো জড়িত ছিল সালমান শাহর সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, সামিরা, ডন সহ আরো অনেকে। দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ 28 বছর আগে 1997 সালের রেজভির দেয়া একটি জবানবন্দি। ওই জবানবন্দিতে রেজভি সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম। 1997 সালের 164 ধারায় জবানবন্দিতে রেজভি জানান, সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার এক হত্যার চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যা চুক্তিতে আরো ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। রেজভির বর্ণনা অনুযায়ী 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজভি দেখা করেন। ওই দিন সাত্তার ও সাজু নামে আরো 2 জন ছেলে আসে। এরপর ফারুক আসে। 2 লাখ টাকা বের করে জানান, সামিরার মা এই টাকা দিয়েছেন, সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবেন। কিন্তু 2 লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরো 4 লাখ টাকা নিয়ে আসেন। রেজভি জানান, ফারুক বলেন কাজের আগে 6 লাখ ও কাজের পরে 6 লাখ। এরপরে প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়। হত্যার লোমহর্ষক বর্ণনা নিয়ে রেজভি বলেন, রাত 2:30টায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। রেজভির দাবি, সে রাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয় রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের, আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন ওনারা বলবেন, সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তাআলা এটা কবুল করছেন। ইনশাআল্লাহ 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 আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহায্য চাই। সেই সময়কার সবচেয়ে বড় বাংলাদেশের মাফিয়া ডন ছিলেন আজিজ মোহাম্মদ ভাই নামে একজন ছিলেন। তার একটা জড়িত থাকার কথা এখানে শোনা যায় এবং তার সাবেক ওয়াইফ, আমি এভাবে বলি তার সাবেক ওয়াইফ সামিরা হক, ওনার জড়িত থাকার কথা আছে। অবশ্যই যদি ওনার ওয়াইফ ওনার বাসায় মারা গিয়েছে সেটা অবশ্যই তার হাত রয়েছে। এতদিন সামিরার দালালগুলো যেভাবে টাকা ছড়িয়ে এই কেসটা ধামাচাপা দিয়ে 30টা বছর মনে করেন নিয়ে এসছে, এটা অন্য কেউ না, এটা সামিরা এবং সামিরার দালালগুলো। সালমান শাহকে যেভাবে মেনেছে মামলাটাও সেভাবেই নিয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে তো পরিষ্কার, এটা বাংলাদেশ কেন বিশ্বের সবার কাছে পরিষ্কার। সো আমরা শুধু এতটুকু চাই যে সত্যের যেন মৃত্যু না হয়। কিন্তু আমরা এখানে যে আবার
নরসিংদী হাজার হাজার মাইয়ারা মারছে, হাজার হাজার। আমি চিত্রনায়ক সালমান শাহকে সবসময় ফলো করি। চিত্রনায়ক সালমান শাহ আমার গুরু বললেই চলে। সে বাংলাদেশে অনেক রোমান্টিক আধুনিক ছবি করেছেন। প্রথম ছবি থেকে আমি গুরু সালমান শাহ ভক্ত হয়ে গেছি। প্রথম ছবি আপনার কেমন থেকে কেমন, অন্তরে অন্তরে তুমি আমার স্বপ্নের নায়ক, স্বপ্নের পৃথিবী, এই সংসার, জীবন সংসার, আলো, আশা ভালোবাসা, সত্য মৃত্যুর এই বিক্ষোভ, সুজন সখী, প্রেম প্রিয়সী, এমন কিছু রোমান্টিক ছবি বাংলাদেশের বুকে গুরু সালমান শাহ করেছে যা ভারতেরাও মানে দেখাতে পারেনি। আমার গুরু সালমান শাহর স্টাইল দেখে ভারতের সালমান খান, সঞ্জয় দত্ত, আমিন খান, তারা আমার গুরু সালমান শাহকে ফলো করে। আর আমার গুরু সালমান শাহ 1996 সালে আপনার সবাই বলে আত্মহত্যা করেছে। কেন আত্মহত্যা করে? গুরু সালমান শাহ 1996 সালে একটা গানের কথা গাইছে। ইচ্ছে বলে অনেক ইউটিউবে বা ফেসবুকে দেখেছি সালমান শাহ নাকি দারুণ স্পিডে গাড়ি চালায়। ইচ্ছে বলে আমার গুরু সালমান শাহ নিজেকে এই গাড়ি দিয়ে শেষ করে দিতে পারত। পরে আপনার এক্সেল হুন্ডা চালায়, হুন্ডা দিয়ে শেষ করে দিত। এরপরে তার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল, পিস্তল দিয়ে নিজেকে শেষ করে দিত। কিন্তু আমি ভক্ত হিসেবে একটাই কষ্ট যে আমার গুরু সালমান শাহ নিজেকে কখনো শেষ করে দিতে পারে না, তাকে নির্মমভাবে হত্যা করে আসে। তাই আমি আমার গুরু সালমান শাহর বিচার চাই। আমি চ্যালেঞ্জ করলাম জামিরা, আমি চ্যালেঞ্জ করলাম সালমান শাহকে তোমরা হত্যা করেছো পরিকল্পিতভাবে। আমিও চ্যালেঞ্জ করলাম, তুমি আজকে থেকে, ঠিক আছে, আজকে থেকে মামলাই চলবে। পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে মায়ের দোয়া। আর সেখানে এক মা, দুঃখিনী মা 29টি বছর কিন্তু লড়ে যাচ্ছেন, যেখানে দুইজন আসামি কিন্তু স্বীকারোক্তি দিয়েছে সালমান শাহ করেনি, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সালমান শাহকে হত্যা করা হয়েছে, এটাই সত্য। একটা জিনিস কি, আপনি যদি সত্যটাকে মিথ্যা করতে চান, সত্যটাকে মিথ্যা করতে গেলেই তো আপনার আসল কথা বেরিয়ে হয়ে যাবে। যে সত্যকে মিথ্যায় রূপান্তরিত করতে গেলে আপনার সময় একটু বেশিই লাগে, তাই না? তো মাননীয় আজকে আদালত যে রায়টা দিলেন, একটা সর্বপ্রথম একটা জিনিস আমরা আরো মনে রাখা উচিত যে পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে মায়ের দোয়া। আর সেখানে এক মা, দুঃখিনী মা 29টি বছর কিন্তু লড়ে যাচ্ছেন। শুধু তিনি যে লড়ে যাচ্ছেন তাই কিন্তু না, উনার সাথে হাজারো লাখ কোটি ভক্ত। এই যে দোয়া মানুষের, সবচাইতে সর্বপ্রথম আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি যে এত বছর পরে মামলাটা কেন লেগেছে সেটা আমি নিজে কিন্তু ছিলাম ওইখানে। আমি কিন্তু একদম স্পষ্টভাবে শুনেছি, সামনেই ছিলাম যখন মাননীয় জজ স্যার জন পেশ করেন। একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু এখানে আসে, একদম লাস্টে যখন পিবিআই তদন্তের পর্যন্ত আসে, যখন রুবি সুলতানার ভিডিওর কথা রেকর্ডিং করতে বললো যেটা কেন আমলে নিল না, এরপরে যেখানে যে শিশি পাওয়া গেছিল সামিরা ব্যাগ থেকে, মানে সুটকেস থেকে, সেটা কেন আমলে নিল না। এটা কিন্তু আমলে নেওয়া যায়, এইটা কিন্তু মানে আইন সংক্রান্তের ভিতরে এটা আছে। মাননীয় মহোদয় যে কথাটা বলেছেন যেটা আছে, কিন্তু এটা কেন নিল না, এটা কেন নিল না, এবং এটা গাফলতি আছে। ডাইরেক্টলি বলছে এই মানে তদন্ত করেছে, এটা গাফলতি আছে। গাফলতির কারণে তাদের কিছু মানুষের গাফলতি, মানে কিছু এইভাবেই বলেছে যে কিছু গাফলতির কারণে আজকে এই মামলাটা এতদিন যাবৎ এই পর্যন্ত আসে। আরেকটা কথা হচ্ছে যে আসামির কথা বলা হয়েছে, যেখানে দুইজন আসামি কিন্তু স্বীকারোক্তি দিয়েছে। এখন আসামি সাক্ষী হয়ে গেছে, তো যেখানে আসামি সাক্ষী হয়ে গেছে, মাননীয় মহোদয় কিন্তু বলেছে যে আসামি যদি সাক্ষী কথাগুলি, মানে যে রুবি সুলতানার ভিডিওর কথা যেটা কোর্টে নেওয়া হয়েছে সেটা আমলে নেয় নাই। এটা সারা বিশ্বের মানুষ দেখেছে যে রুবি সুলতানা যে এটা কি বলেছিল, এটা আপনিও জানেন, আমরাও জানি যে সালমান শাহ আত্মহত্যা করেনি, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তো সেই হত্যার জয়টা কিন্তু আজকে হলো যে সালমান শাহকে হত্যা করা হয়েছে, এটাই সত্য। সামিরা বলছে না যে চ্যালেঞ্জ করলাম বলেছিল, আজকে আমি বলতে চাই, সামিরাকে বলতে চাই, আমি চ্যালেঞ্জ করলাম সামিরা, আমি চ্যালেঞ্জ করলাম সালমান শাহকে তোমরা হত্যা করেছো পরিকল্পিতভাবে। আমিও চ্যালেঞ্জ করলাম, তুমি আজকে থেকে, ঠিক আছে, আজকে থেকে হত্যা মামলাই চলবে, এটাই বলেছেন মাননীয় মহোদয়। এখন এটা হত্যা মামলা করে আবারও এই যে ইটা আছে এগুলি আবার পুনরায় তদন্ত হবে, এবং মূল রহস্যগুলি এগুলি অবশ্যই বের হয়ে আসবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। সামিরা, আপনাকে বলতে চাই, গাল গল্প না, এই যে শুরু হলো, খেলা শুরু হলো আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, যা হবে আইনে হবে। আপনিও দৌড়ান, আমরাও দৌড়াই। ঘর জামাই কিছু মানুষ আছে আমাদের এলাকা ভিত্তিক, ওই ঘর জামাই বিয়ে করে বউ শ্বশুরবাড়িতে থাকলে তখন ওই বউয়ের লাত্তি গোতা খায় আর জামাই হ করে, তো উনি তো ভিতরে ঘর জামাই বসে বসে হ করতেছেন, উনি তো সামনে আসেন না। আমার গতকাল কমেন্টস করছেন উনি, আয়সা বলতেছে আপনারা কি গাল গল্প করতেছে, এই গল্প আর কতদিন চলবে? সামিরা, আপনাকে বলতে চাই, গাল গল্প না, এই যে শুরু হলো, খেলা শুরু হলো আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, যা হবে আইনে হবে। আপনিও দৌড়ান, আমরাও দৌড়াই। দেখেন, আপনি তো বলছেন আমরা গাল গল্প বলি, আজকে যদি আপনার আইনজীবী কোর্টে থেকে থাকেন, বিচারক মহোদয় যে বললেন, বিশ্লেষণ করলেন, পড়লেন রায়টা, পড়ার আগে যে কথাগুলো বললেন, পারলে বলেন দেখি বিচারক মহোদয় গাল গল্প বলছে আপনার এই আইনে। আপনাকে উদ্দেশ্য করে বললাম, এতদিন কিছু বলি নাই, শরীরের মধ্যে আপনি এগুলো হজম করছি যে আমরা মামলা পর্যন্ত নেই, হত্যা মামলা, তারপরে আপনারা বুঝবেন যে আপনি আমাদেরকে কিভাবে উস্কাইছেন।
আপনি প্রস্তুত থাকেন, খেলা হবে, আইনে হবে। আপনার সাথে আমরা রাজপথে করবো, আইনে করবো। আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, আপনাকে আমরা আক্রমণ করবো না, কিছু করবো না, কিন্তু আইন, এই দেশের আইন অবশ্যই বিচার করবেন। আপনার জন্য, আপনি একটি মানুষকে হত্যার জন্য এই দেশে আমার জানার মধ্যে 27 জন যুবক যুবতী প্রাণ দিয়েছেন, তারও বিচার হবে আপনার। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ 23 বছর যাবৎ সালমান ভক্তরা আমাদের মনের ভিতরে যে তুষার আগুনের মতো ধাও ধাও করে ঘষে ঘষে জ্বলছে, আর এক একটা রায় দিতেছে, আর আমাদের মধ্যে মনে হচ্ছে হিরোশিমা, যেমন জাপানের হিরোশিমায় কামান করলে যা হয়, এটম বুম পরে যা হয়েছিল, আমাদের ভিতরটা এমনই অবস্থা। দেখাতে পারতেছি না, যার জন্য দেখতে পারতেছেন না। আমরা সেইখান থেকে এসেও পিবিআই যখন তদন্ত প্রতিবেদন জমা দেয়, তারপরে মনে হয় সালমান ভক্তদের মধ্যে মানে ইস্পাতের মতো আগুন যেমন চলে, ইস্পাত তৈরি করছে তেমন আগুন জ্বলছে একটা, যে এটার একটা সুরক্ষা আমরা করব। আমরা রাজপথে তখন থেকেই ছিলাম, আগেও আছি, এখনো আছি। প্রথম বলবো যে আমাদের সালমান ভক্তদের বড় অ্যাচিভমেন্ট ছিল যখন সামিরা আইনজীবী নিয়োগ দিয়েছেন, দ্বিতীয় দিন শুনানিতে উনি আসেন নাই। আর আজকে এলো সফলতার প্রথম ধাপ, প্রথম সিঁড়িতে আমরা পা দিলাম, যেটা হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করেছেন বিচারক মহোদয়। আমরা ওই দিনই সন্তুষ্ট ছিলাম ওনার উপর। উনি মামলার আত্মপান্ত যাভাবে শুনলেন সময় নিয়ে, আজকে যে রায়টা দিলেন, এটা ইতিহাসে মনে হয় যে ম্যাজিস্ট্রেট কোর্ট বা মহানগর দায়রা জজের মনে বিরল রায়, যে এত সময় ধরে উনি পড়লেন, শুনলেন, সময় নিলেন, দিলেন। আমরা চাই উনি যেহেতু দিলেন হত্যা মামলা হিসেবে এটা রূপান্তরিত করার জন্য, অবশ্যই আমরা একটা সুফল পাবো, ইনশাল্লাহ আমরা পাবো। আমাদের মনে আছে ভাই, কোটি কোটি সালমান ভক্ত, আপনি চিন্তা করতে পারবেন না, নামাজরত অবস্থায় বাংলাদেশে ইতিহাসে মনে এটাই প্রথম যে সালমানের এই রিভিশন শুনানি রায়ের জন্য কত নারী, কত পুরুষ যে নামাজের বিছানায় বসে গেছে, আপনারা চিন্তা করতে পারবেন না। এটা হলো আমরা কোরআন মসজিদে বা কোরআন শরীফে বা ইবাদতের কিছু কিছু জায়গায় শুনি যে নফল নামাজ নাকি আল্লাহ কবুল করেন। অনেক সালমান ভক্ত আছে যে নফল নামাজ পড়েছেন তার জন্য, আর মা তো নামাজের বিছানায় ছিলেন শায়িত অবস্থায়, উনি শুয়ে শুয়ে নামাজের বিছানায় মানে আমাদের সাথে কথা বলছেন, নামাজ পড়ছেন, রেস্ট নিয়েছেন, ক্লান্ত হয়ে গেছেন পড়তে পড়তে। একজন মায়ের দোয়া তো মানে আল্লাহ কবুল না করে পারে না। আর কোটি সালমান ভক্ত যেখানে আছে, আমাদের অবশ্যই প্রথম ধাপে আমরা পা দিয়েছি। ইনশাল্লাহ আমরা বাংলার মাটিতে সালমান ভক্ত এবং আপনাদের সহযোগিতায়, সাংবাদিকদের সহযোগিতায় আমরা সঠিক বিচার করবো ইনশাল্লাহ। কয়েকটি রাজনৈতিক দলের চাপে সরকার দিশেহারা, মন্তব্য মঞ্জুর। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। তারা একবার এক দলকে, আরেকবার আরেক দলকে খুশি করে চলার নীতি গ্রহণ করেছে। কখনো কখনো মনে হয়েছে কয়েকটি রাজনৈতিক দলের চাপে তারা দিশেহারা। তারা যে সুষ্ঠু নির্বাচন করতে পারবে সে ব্যাপারে আস্থা স্থাপন করা কঠিন। শুক্রবার সকালে ঝিনাইদহ সফরকালে শহরের একটি রেস্তোরাঁয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মুজিবুর রহমান মঞ্জু বলেন, গণঅভ্যুত্থানের সময় প্রশাসনকে সুষ্ঠুভাবে পুনর্গঠন করা যায়নি। নানামুখী বিশৃঙ্খলার কারণে এখনো নিশ্চিত নয় যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা। বিএনপি জামায়াত এনসিপির দ্বন্দ্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থান নিতে পারছে না। এটি খুবই দুঃখজনক। তিনি বলেন, হাসিনা একদলীয় ব্যবস্থা কায়েম করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। সাংবাদিক মাহমুদুর রহমান ও প্রবীণ সাংবাদিক আবুল আসাদকে শারীরিকভাবে আক্রমণ করে কারাগারে নিক্ষেপ করেছিলেন। সাগরণী হত্যার রহস্য বছরের পর বছরে উদ্ঘাটন করা যায়নি। দেশের সম্পদ বিদেশে পাচার করে অর্থনীতি ধ্বংস করা হয়েছে। এবি পার্টির চেয়ারম্যান বলেন, নিয়োগ ও বদলি বাণিজ্য চলছে হর হামেশাই, যেটি আমরা গণঅভ্যুত্থান পরবর্তীতে প্রত্যাশা করিনি। রাষ্ট্রের কাছে আমাদের দাবি খুবই সামান্য, শুধু নাগরিক অধিকার ফিরে পেতে চাই। মুজিবুর রহমান মঞ্জু বলেন, কে ভারতের দালাল, কে পাকিস্তানের দালাল, এসব নিরর্থক বিতর্কে জাতিকে জড়ানো হয়েছে। কে মৌলবাদী, কে নাস্তিক, এসব প্রশ্নে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পরেও রাজনৈতিক দলগুলো অহেতুক বিতর্ক বন্ধ করতে পারছে না। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো বেকার সমস্যা সমাধানে কার্যকর কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে পারছে না। মুখস্থ সমাধান নয়, বাস্তবভিত্তিক ও পরিকল্পনামূলক সমাধান প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানে এবি পার্টির ভূমিকা ছিল প্রশংসনীয় এবং জনগণের কাছে তা সমাদৃত হয়েছে। এখন সময় এসেছে অতীতের বিভেদ বলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার। আগামী নির্বাচনের সব ঝুঁকি মোকাবেলা করে জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জোর দাবি জানান তিনি।